তুমি মনে করো তুমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু যদি তোমার নিজের চিন্তাভাবনা তোমাকে প্রতারণা করে। প্রতিদিন আমরা অজান্তেই মনের ফাঁদে পড়ি, যা নীরবে আমাদের সাফল্য, সম্পর্ক এবং সুখকে নষ্ট করে। টিম গ্রিনের বই মাইন্ড ট্র্যাপস ব্যাখ্যা করে যে কিভাবে আমাদের নিজস্ব চিন্তাভাবনা আমাদের টেনে নিয়ে যায় এবং কিভাবে মুক্ত হতে হয়। এই ভিডিওতে আমরা জানব যে আপনি প্রতিদিন যে 10টি সবচেয়ে বিপজ্জনক মনের ফাঁদের মুখোমুখি হচ্ছেন তা অজান্তেই। চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, অ্যাঙ্করিং ইফেক্ট। তুমি একটি শপিং মলে প্রবেশ করো। তোমার সামনে একটি ব্র্যান্ডেড জ্যাকেট ঝুলছে। তাতে লেখা আছে 10,000 রুপিয়া। তুমি মনে করো এটি খুব দামি। তুমি পাশ দিয়ে হেঁটে যাও এবং কিছু দূরে তুমি 50% ছাড়ে একই জ্যাকেট দেখতে পাও। এখন মাত্র 5 রুপিয়া 0। তোমার মন বলে, বাহ, 10,000 রুপিয়া সাশ্রয়। তুমি জ্যাকেটটি কিনে মনে করো যে তুমি একটা দর কষাকষি করে ফেলেছ। কিন্তু অপেক্ষা করো, তুমি কি ভেবেছিলে যে 5,000 টাকার জ্যাকেট সত্যিই সস্তা ছিল, নাকি শুধু সেই প্রাথমিক দামই তোমাকে ভাবতে বাধ্য করেছিল? এটাই হলো অ্যাঙ্করিং এফেক্ট। অ্যাঙ্করিং তখন ঘটে যখন প্রথম তথ্য, সত্য হোক বা মিথ্যা, আমাদের চিন্তাভাবনা, বোধগম্যতা এবং সিদ্ধান্ত গ্রহণকে নোঙর করে। আমরা সেই প্রথম তথ্যের সাথে নিজেদের আবদ্ধ করি। আমরা সেই নোঙরের চারপাশে যা কিছু আসে তার তুলনা করি। উদাহরণস্বরূপ, যদি কেউ বলে যে চাকরির বেতন প্রতি মাসে 1 লক্ষ টাকা হওয়া উচিত, তাহলে 80,000 টাকা কম মনে হতে পারে, কিন্তু আসলে এটি সম্ভবত অনেক। যদি কোন সম্পত্তির দাম 1 কোটি টাকা হয় এবং পরে বলে যে এটি 90 লক্ষ টাকায় পাওয়া যায়, তাহলে আমরা মনে করি এটি একটি দর কষাকষি। কিন্তু এটি কি আসলেই 90 লক্ষ টাকার মূল্য? আমরা বিচার করিনি, আমরা কেবল তুলনা করেছি। অ্যাঙ্করিং এফেক্টটি প্রথম আবিষ্কার করেছিলেন 1974 সালে ড্যানিয়েল কাহনেম্যান এবং অ্যামোস টভারস্কি। তারা লক্ষ্য করেছেন যে যখন লোকেদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তখন তারা প্রথমে একটি সংখ্যা দেওয়ার প্রবণতা রাখে। এটি প্রশ্নের সাথে প্রাসঙ্গিক হোক বা না হোক, তাদের উত্তরগুলি সেই সংখ্যার চারপাশে ঘোরে। মনোবিজ্ঞানে এটি একটি হিউরিস্টিক, একটি মানসিক শর্টকাট। আমাদের মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাথমিক তথ্য ধরে রাখে এবং তার উপর ভিত্তি করে অন্য সবকিছু প্রক্রিয়া করে। দৈনন্দিন জীবনে এটি কিভাবে ঘটে? বাজারের লেনদেনে 1,299 রুপিয়া এর সীমিত অফার আপনার কাছে 3,000 রুপিয়া এর চেয়ে কম মনে হয়, যখন বাস্তবে জিনিসটি 800 রুপিয়া এরও মূল্যের নয়। বেতন আলোচনা আপনার পুরো পেশাদার যাত্রা প্রাথমিক বেতনের উপর ভিত্তি করে নির্ধারণ করে। আপনি এটি সম্পর্কে এভাবেই চিন্তা করেন। এমনকি সম্পর্কের ক্ষেত্রেও, যদি কেউ প্রথমে খুব ভালো আচরণ করে, আমরা পরে তাদের ভুলগুলি উপেক্ষা করার প্রবণতা রাখি। প্রথম ছাপগুলি নোঙর হয়ে ওঠে। কিভাবে অ্যাঙ্করিং ফাঁদ এড়ানো যায়? প্রথম তথ্য সম্পর্কে সন্দেহবাদী হন। এই দাম, মতামত বা ঘটনা কি সত্যিই সত্য নাকি কেবল আমাকে প্রভাবিত করার জন্য তৈরি? বিকল্প প্রেক্ষাপট তৈরি করুন। একই জিনিসটিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। এই প্রাথমিক তথ্য ছাড়া এই সিদ্ধান্ত কি একই রকম হতো? অন্ধভাবে আপনার মূল্য নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি এই জিনিসটির জন্য কত টাকা দেবেন, তাহলে প্রথমে নিজেকে মূল্যায়ন করুন এবং আপনি কি দিতে ইচ্ছুক তা খুঁজে বের করুন। তারপর অন্য ব্যক্তির দাম শুনুন। দ্বিতীয় মতামত নিন। যখনই তুমি অনুভব করবে যে তুমি প্রভাবিত হচ্ছে, এমন কোনো বন্ধু, সহকর্মী বা সহকর্মীর মতামত নিন যিনি অ্যাঙ্কর সম্পর্কে অবগত নন। অ্যাঙ্করিং প্রভাব আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে, কিন্তু কখনো কখনো এই তাড়াহুড়ো আমাদের ভুল পথে নিয়ে যায়। পরের বার যখন আপনি কোনো মূল্য, দাবি বা মতামতের মুখোমুখি হন, তখন থামুন এবং ভাবুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি ভাবছি, নাকি আমি কেবল সেই প্রথম চিন্তার দাস হয়ে গেছি? দ্বিতীয় অধ্যায়, নিশ্চিতকরণ পক্ষপাত। এটি কল্পনা করুন। আপনি আপনার মন তৈরি করেছেন যে বাজারে একটি নতুন মোবাইল ব্র্যান্ড ভয়ানক। এখন আপনি ইউটিউবে পর্যালোচনা দেখা শুরু করেন। যে কোনো ভিডিও যা এটিকে উপহাস করে বা এর ত্রুটিগুলি নির্দেশ করে, আপনি এটি সম্পূর্ণরূপে দেখেন, পছন্দ করেন এবং এমনকি শেয়ারও করেন।
কিন্তু ইতিবাচক পর্যালোচনা আসার সাথে সাথেই আপনি ভাবেন এই ব্যক্তিকে অবশ্যই অর্থ প্রদান করা হয়েছে এবং এগিয়ে যান। আপনার মানসিকতা সেট করা হয়েছে। এখন আপনি কেবল তা দেখেন, শুনেন এবং বিশ্বাস করেন যা আপনার নিজস্ব বিশ্বাসকে নিশ্চিত করে। একে নিশ্চিতকরণ পক্ষপাত বলা হয়। নিশ্চিতকরণ পক্ষপাত কি? নিশ্চিতকরণ পক্ষপাত হল একটি মানসিক ফাঁদ যেখানে আমরা কেবল সেই তথ্যই নির্বাচন করি, মনে রাখি এবং গ্রহণ করি যা আমাদের পূর্ববিদ্যমান বিশ্বাসকে সমর্থন করে। এর অর্থ আমরা সত্য চাই না, আমরা চাই আমাদের মনের তৈরি করা সত্যকে আরও শক্তিশালী করে এমন কিছু। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই পক্ষপাতও আমাদের মস্তিষ্কের জ্ঞানীয় স্বাচ্ছন্দ্য অঞ্চলের সাথে যুক্ত। আমাদের মস্তিষ্ক সন্দেহ বা দ্বন্দ্বকে অস্বস্তিকর মনে করে। অতএব বিভ্রান্তি বা মতবিরোধ এড়াতে এটি কেবল সেই তথ্যগুলিকেই গ্রহণ করে যা আমাদের চিন্তাভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ। 1950-এর দশকে ইয়ান ফেস্টিঙ্গার জ্ঞানীয় অসঙ্গতির তত্ত্ব প্রস্তাব করেছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন যে যখন আমাদের বিশ্বাস তথ্যের সাথে সাংঘর্ষিক হয় তখন আমরা প্রায়শই তথ্যগুলিকে পরিবর্তন করার পরিবর্তে উপেক্ষা করি। বাস্তব জীবনের উদাহরণগুলির মধ্যে রয়েছে রাজনীতি। আপনি যদি ইতিমধ্যেই কোনো দল পছন্দ করেন তবে তার নেতার সমালোচনা আপনার কাছে মিথ্যা বলে মনে হয়, এমনকি যদি তা সত্য হয়। সম্পর্কের ক্ষেত্রে যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনি তাদের নেতিবাচক আচরণকে উপেক্ষা করেন কারণ আপনি ইতিমধ্যেই বিশ্বাস করেন যে তারা একজন ভালো মানুষ। স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যদি আপনি কোথাও পড়েন যে কোনো ঘরোয়া প্রতিকার কাজ করে, তাহলে আপনি গুগলে কেবল তার সুবিধাগুলি অনুসন্ধান করেন, এর অসুবিধাগুলি নয়। সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমগুলিও এই পক্ষপাতকে উৎসাহিত করে আপনার পছন্দের বিষয়বস্তু দেখায়। ধীরে ধীরে একটি প্রতিধ্বনি চেম্বার তৈরি হয়। সমস্যাটি কোথায়? নিশ্চিতকরণ পক্ষপাত ছোট বলে মনে হতে পারে, তবে এর বড় পরিণতি হতে পারে। খারাপ সিদ্ধান্ত, আপনি যে কোনো নতুন, সঠিক বা ভিন্ন তথ্যকে খারিজ করেন। সীমিত চিন্তাভাবনা, আপনি নতুন মতামত, মতাদর্শ বা দৃষ্টিভঙ্গি এড়িয়ে যান। আপনি যদি সর্বদা যা জানেন তা শিখেন তবে বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, তাহলে আপনি কখনই নিজেকে চ্যালেঞ্জ করবেন না। নিশ্চিতকরণ পক্ষপাত এড়াবেন কিভাবে? আমাকে ভুল প্রমাণ করুন মনোভাব নিয়ে ঘুমান। ইচ্ছাকৃতভাবে আপনার চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করুন। প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি ভুল হলে কি হবে? বিপরীত মতামত পড়ুন। শুনুন। যখন আপনি কোনো ধারণার সাথে একমত হন তখন দ্বিমত পোষণকারী কারও একটি নিবন্ধ পড়ুন। আপনি শিখবেন, আমি কি কেবল প্রমাণ খুঁজছি যে আমি সঠিক? এটি একটি বিরতি বোতাম। প্রতিবার তথ্য পড়ার সময় এই প্রশ্ন জিজ্ঞাসা করতে ভুলবেন না। আপনার প্রশ্ন করার ধরন পরিবর্তন করুন। জিজ্ঞাসা করুন, আমি কোথায় সঠিক? আমি কোথায় ভুল হতে পারি? বিতর্ক করুন, লড়াই করুন না। বিতর্ক আপনার চিন্তাভাবনাকে প্রসারিত করে যদি তুমি শুনতে আগ্রহী হও। আমরা বিশ্বাস করি আমরা সত্য দেখছি, কিন্তু বেশিরভাগ সময় আমরা কেবল সেই তথ্যই দেখছি যা আমাদের মনকে খুশি করে। নিশ্চিতকরণ পক্ষপাতও আমাদের চিন্তাভাবনাকে সীমাবদ্ধ করে, আমাদের পৃথিবীকে সংকুচিত করে। কিন্তু যদি তুমি সত্যিই শিখতে চাও, যদি তুমি বড় হতে চাও, তাহলে তোমাকে শুধু উত্তর নয়, প্রশ্নগুলিও পরিবর্তন করতে হবে। তৃতীয় অধ্যায়, প্রাপ্যতা পক্ষপাত। তুমি কি মনে করো আজকাল বিমানে উড়ে যাওয়া বা রাস্তায় গাড়ি চালানো আরও বিপজ্জনক? বেশিরভাগ মানুষ উত্তর দেবে, বিমান। কেন? কারণ প্রতিবার যখনই বিমান দুর্ঘটনা ঘটে তখন এটি সংবাদ চ্যানেলে ঘণ্টার পর ঘণ্টা দেখানো হয়। এটি সংবাদপত্রের শিরোনাম হয়ে ওঠে। এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অন্যদিকে প্রতিদিন হাজার হাজার সড়ক দুর্ঘটনা ঘটে, কিন্তু সেগুলি শিরোনাম হয় না। অর্থাৎ আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটিকে তাৎক্ষণিকভাবে মনে আসা তথ্য হিসাবে বিবেচনা করি। এটি প্রাপ্যতা পক্ষপাত। প্রাপ্যতা পক্ষপাত কি? প্রাপ্যতা পক্ষপাত হল একটি মানসিক ফাঁদ যেখানে আমরা সবচেয়ে সহজে এবং তাৎক্ষণিকভাবে মনে আসা তথ্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমরা বিবেচনা করি না যে কোনো জিনিস আসলে কতটা সাধারণ বা বিরল। আমরা কেবল ধরে নিই যে আমরা সম্প্রতি এটি দেখেছি, শুনেছি বা অভিজ্ঞতা অর্জন করেছি।
অতএব এটি সত্য বা আরও গুরুত্বপূর্ণ। 1970 এর দশকে মনোবিজ্ঞানী টভারস্কি এবং কাহনেম্যান দেখিয়েছিলেন যে যখন লোকেরা কোনো ঘটনার সম্ভাবনা অনুমান করে তখন তারা তাৎক্ষণিকভাবে যা মনে আসে তার উপর নির্ভর করে। যদি কিছু আরও সহজে মনে আসে তবে আমরা মনে করি এটি প্রায়শই ঘটে। এটি একটি শর্টকাট এবং এটি প্রায়শই আমাদের খারাপ সিদ্ধান্ত নিতে পরিচালিত করে। দৈনন্দিন জীবনে এই পক্ষপাত কিভাবে প্রকাশ পায়? সংবাদ এবং ভয়। যদি কোনো এলাকায় চুরি ঘটে এবং এটি আলোচনার বিষয় হয়ে ওঠে তবে লোকেরা ধরে নিতে শুরু করে যে পুরো পাড়াটি অনিরাপদ, যদিও বাকি সময় সেখানে কিছুই ঘটে না। স্বাস্থ্য এবং রোগ। যদি আপনি শুনেন যে কারো ভ্যাকসিনের প্রতিক্রিয়া হয়েছে তবে আপনি ধরে নিচ্ছেন এটি বিপজ্জনক, এমনকি বৈজ্ঞানিক প্রতিবেদনগুলি অন্যথায় বলে। ব্যবসায়িক সিদ্ধান্ত। আপনি যদি সম্প্রতি কোনো বন্ধুকে শেয়ার বাজারে লোকসানের সম্মুখীন হতে দেখেন তবে আপনি মনে করেন শেয়ার বাজার জুয়া। আপনি বিবেচনা করেন না যে দীর্ঘমেয়াদে কতজন লাভ করেছে। সমাজ এবং ধারণা। একবার কোনো সম্প্রদায় বা গোষ্ঠী সম্পর্কে নেতিবাচক খবর প্রকাশিত হলে আমাদের মন সেই চিত্রের উপর স্থির থাকে। সমস্যাটা কোথায়? তুমি আবেগ এবং স্মৃতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিও, তথ্যের উপর নয়। তুমি সত্যের দিকে তাকাও না, বরং যা সহজেই মনে আসে তা বিশ্বাস করো। তুমি ঝুঁকিকে অতিরঞ্জিত করো, যার ফলে ভয়, বিভ্রান্তি এবং ভুল ধারণা তৈরি হয়। প্রাপ্যতার পক্ষপাত এড়াতে কিভাবে? থামুন এবং ঘুমান। এই চিন্তা কি তোমার মনে এসেছে কারণ এটি সত্য, নাকি সম্প্রতি শুনেছেন বলে? তথ্যের উপর নির্ভর করো। কোনো কিছুর সম্ভাবনা অনুমান করার সময় তথ্যের উপর নির্ভর করো, সংবাদ, গল্প বা নিজের অভিজ্ঞতার উপর নয়। দীর্ঘমেয়াদী দিকে তাকাও। একটি ঘটনা বা প্রবণতাকে একটি ঘটনা থেকে দেখুন, একটি ঘটনা থেকে নয়। সময়ের বৃহৎ চিত্র থেকে দেখুন। তথ্যের উৎস পরীক্ষা করো। তুমি কোনো তথ্য পাচ্ছ, এটা কি বিশ্বাসযোগ্য নাকি কেবল একটি বাজে কথা? লোকেদের জিজ্ঞাসা করো। ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষের মতামত নিন। তাদের উপলব্ধ তথ্য আপনার থেকে ভিন্ন হতে পারে এবং আপনার চিন্তাভাবনা উন্মুক্ত হতে পারে। আমাদের মনে যা সবচেয়ে তাজা তা সবচেয়ে সঠিক নয়। আমরা যা মনে রাখি তা সর্বদা সত্যকে প্রতিফলিত করে না। প্রাপ্যতা পক্ষপাতও আমাদের ভয় দেখায়, বিভ্রান্ত করে এবং বাস্তবতা থেকে দূরে নিয়ে যায়। কিন্তু যদি আমরা থেমে যাই, তথ্য পরীক্ষা করি এবং তথ্য বুঝতে পারি, তাহলে আমরা এই আবেগগত ফাঁদ থেকে আমাদের চিন্তাভাবনা মুক্ত করতে পারি। চতুর্থ অধ্যায়, হ্যালো এফেক্ট। একজন নতুন অধ্যাপক কলেজে যোগদান করেন। তিনি স্টাইলিশ পোশাক পরেছিলেন, ভালো শারীরিক ভাষা ছিলেন এবং প্রতিটি শিক্ষার্থীর সাথে হাসিমুখে কথা বলেছিলেন। প্রথম সপ্তাহের মধ্যেই পুরো ক্যাম্পাস গুঞ্জন শুরু করে, তিনি এত স্মার্ট অধ্যাপক, তিনি সবকিছু জানেন, তিনি খুব বুদ্ধিমান বলে মনে হচ্ছে। কিন্তু 2 সপ্তাহ পরে যখন তিনি ক্লাসে পড়ানো শুরু করেন তখন শিক্ষার্থীরা বুঝতে পারে যে তার উপাদানের গভীরতার অভাব রয়েছে। তার প্রস্তুতি অসম্পূর্ণ ছিল এবং অনেক কিছু বিভ্রান্তিকর ছিল। তাহলে প্রশ্ন হল, প্রথম দিনে আমরা কিভাবে ধরে নিলাম যে তিনি একজন দুর্দান্ত শিক্ষক? কেবল কারণ তিনি দেখতে ভালো ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন, কারণ আমরা হ্যালো এফেক্টে আটকা পড়েছিলাম। হ্যালো এফেক্ট কি? হ্যালো এফেক্ট হল আভার প্রভাব। যখন আমরা কোনো একক গুণের উপর ভিত্তি করে কোনো ব্যক্তি, বস্তু বা ধারণার একটি সামগ্রিক চিত্র তৈরি করি। উদাহরণস্বরূপ, যদি কেউ দেখতে সুন্দর হয় তাহলে আমরা ধরে নিই যে সে বুদ্ধিমান। যদি কেউ আত্মবিশ্বাসের সাথে কথা বলে তাহলে আমরা ধরে নিই যে সে যোগ্য। যদি কোনো ব্র্যান্ডের প্যাকেজিং ভালো হয় তাহলে আমরা ধরে নিই যে তার পণ্যটিও ভালো। অন্য কথায়, একটি গুণ অন্য সকলকে ছাপিয়ে যায়। ঠিক একটি উজ্জ্বল হ্যালোর মতো, এটি আমাদের ধারণাকে মেঘলা করে দেয়। হ্যালো এফেক্টের ধারণাটি প্রথম মনোবিজ্ঞানী এডওয়ার্ড থর্নডাইক 1920 সালে প্রস্তাব করেছিলেন। তিনি দেখেছিলেন যে যদি একজন সামরিক অফিসার সুদর্শন হন তাহলে তার ঊর্ধ্বতনরা তাকে আরও সৎ, সাহসী এবং বুদ্ধিমান হিসাবে মূল্যায়ন করেন, এমনকি যদি তিনি এই দিকগুলিতে গড়পড়তা হন। এই পক্ষপাতও আমাদের মস্তিষ্কের প্যাটার্ন সন্ধান প্রবণতার অংশ। আমাদের মস্তিষ্ক সম্পূর্ণ ছবি পছন্দ করে। তাই যদি আমরা একটি ইতিবাচক বৈশিষ্ট্য দেখি
তাহলে আমরা অন্যান্য সমস্ত শূন্য স্থান ইতিবাচক বৈশিষ্ট্য দিয়ে পূরণ করার প্রবণতা রাখি। দৈনন্দিন জীবনে হ্যালো এফেক্ট কিভাবে প্রকাশ পায়? সেলিব্রিটিদের অনুমোদন। একজন অভিনেতা একটি পণ্যের বিজ্ঞাপন দেন এবং আমরা ধরে নিই যে এটি ভালো হবে। কিন্তু অভিনেতা কি একজন বিশেষজ্ঞ? না, তবুও তাদের তারকা শক্তি আমাদের মনে পণ্যটিকে উজ্জ্বল করে তোলে। সম্পর্কের ক্ষেত্রে যখন আমরা কারো সম্পর্কে কিছু পছন্দ করি, যেমন তার রসবোধ বা তার কথা বলার ধরন, তখন আমরা ধরে নিই যে সেই ব্যক্তিটিও ভালো, বুদ্ধিমান বা অনুগত হবে। একটি সাক্ষাৎকারে যদি একজন প্রার্থী সাবলীলভাবে কথা বলেন এবং স্মার্ট দেখায়, তাহলে সাক্ষাৎকার গ্রহীতা ধরে নেন যে তিনি অন্যান্য দক্ষতায়ও ভালো হবেন। এমনকি যখন এটি অগত্যা সত্য নয়, তারা প্রায়শই তা করে না। ব্র্যান্ড ইমেজ। অ্যাপল এবং অন্যান্য ব্র্যান্ডের ইমেজ দেখে আমরা ধরে নিই যে তাদের সমস্ত পণ্যই চমৎকার হবে, এমনকি কিছু দিক গড় হলেও। হ্যালো এফেক্টের বিপজ্জনক পরিণতি রয়েছে। খারাপ সিদ্ধান্ত। আপনি এমন মানুষ বা পণ্য বেছে নেন যারা কেবল একটি দিকেই উৎকৃষ্ট এবং অন্য দিকে নয়। অন্ধ ভক্তি। একজন ব্যক্তিত্বের প্রশংসা করার সময় আমরা তাদের ত্রুটিগুলি উপেক্ষা করার প্রবণতা রাখি। বৈষম্য। আমরা এমন লোকদের অবমূল্যায়ন করি যারা দেখতে সাধারণ বা কথা বলতে পারে, যদিও তারা আসলে খুব সক্ষম। এই পক্ষপাত সিস্টেম, সিদ্ধান্ত, শ্রেণীকক্ষের গ্রেডিং বা কর্মক্ষমতা মূল্যায়নকে প্রভাবিত করতে পারে। হ্যালো প্রভাব কিভাবে এড়ানো যায়? আপনার সম্পূর্ণ চিত্রটি একটি গুণের উপর ভিত্তি করে তৈরি করবেন না। কেউ স্মার্টভাবে কথা বলে বা ভালো পোশাক পরে তার অর্থ এই নয় যে তারা স্মার্ট সিদ্ধান্ত নেয়। তথ্যের উপর মনোনিবেশ করুন। মতামত তৈরি করার আগে ব্যক্তি বা জিনিসের অন্যান্য দিকগুলি বিবেচনা করুন। গুণমান, রেকর্ড, তথ্য। প্রথম ছাপ থেকে সাবধান থাকুন। প্রথম ছাপ গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলি চূড়ান্ত রায় নয়। অন্যদের সময় দিন এবং নিজেকেও সময় দিন। বিপরীত আলো চিনুন। ঠিক যেমন একটি ভালো জিনিস অন্যদের ভালো দেখাতে পারে, তেমনি একটি খারাপ জিনিস আমাদের সামগ্রিক ভাবমূর্তি নষ্ট করতে পারে। এটিও একটি পক্ষপাত। হর্ণ প্রভাব। যদি এটি ভালো হয়, তাহলে আমি কি এটি পরীক্ষা করতে পারি? এই প্রশ্নটি আপনাকে বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। পৃথিবীতে কিছুই সম্পূর্ণ ভালো বা খারাপ নয়, কিন্তু হ্যালো প্রভাব আমাদের কালো এবং সাদা চিন্তা করতে বাধ্য করে। আমরা একটি উজ্জ্বল দিকের দ্বারা অন্ধ হয়ে যাই এবং বাকিটা দেখতে ব্যর্থ হই। কিন্তু যদি তুমি থামো, মূল্যায়ন করো এবং প্রতিটি ব্যক্তি বা জিনিসকে তার পূর্ণ প্রেক্ষাপটে বিবেচনা করো, তাহলে তুমি নিজেকে অনেক ভুল বোঝাবুঝি এবং অনুশোচনা থেকে রক্ষা করতে পারো। পঞ্চম অধ্যায়, হর্ন কস্ট ফ্যালাসি। তুমি সিনেমার টিকিটের জন্য 500 রুপিয়া খরচ করেছ। থিয়েটারে বসার সাথে সাথেই বুঝতে পারছো সিনেমাটি অত্যন্ত বিরক্তিকর। এখন তুমি ভাবছ, আমি আমার টাকা দিয়েছি, এখন আমি পুরোটা দেখব। যদিও তুমি জানো যে পরের 1.5 ঘন্টা নষ্ট হবে, তুমি কি 500 রুপিয়া ফেরত পাবে? না। সিনেমাটি কি হঠাৎ ভালো হয়ে যাবে? না। তবুও তুমি উঠে দাঁড়াও না, কারণ তুমি কম খরচের ভুলের মধ্যে আটকা পড়েছ। কম খরচের ভুল হল যখন তুমি কিছু নিয়ে থাকো কারণ তুমি ইতিমধ্যেই এতে সময়, অর্থ বা শক্তি বিনিয়োগ করেছ, এমনকি যদি এটি এখন কেবল আপনার ক্ষতির কারণ হয়। আমরা মনে করি এখনই ছেড়ে দেওয়া বোকামি হবে, কিন্তু বাস্তবে স্থির থাকাই আসল বোকামি। এই পক্ষপাতও আমাদের ক্ষতির বিমুখতার সাথে যুক্ত। আমরা ক্ষতি মেনে নিতে চাই না। আমাদের মস্তিষ্ক মনে করে ছেড়ে দেওয়া মানে হাল ছেড়ে দেওয়া। প্রতিশ্রুতির পক্ষপাতও কার্যকর হয়। আমরা ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নিয়েছি তা থেকে সরে গেলে আমাদের অস্থির অথবা ব্যর্থতার অনুভূতি হয়। এই কারণেই আমরা খারাপ সম্পর্ক, খারাপ ব্যবসা অথবা একঘেয়ে বইয়ের মধ্যে থাকি, কারণ আমরা ইতিমধ্যেই অনেক কিছু দিয়েছি। দৈনন্দিন জীবনে কম খরচের ভুল কোথায় প্রকাশ পায়? সম্পর্কের ক্ষেত্রে। আমরা 4 বছর ধরে একসাথে আছি। এখন আমি কিভাবে চলে যাব? এমনকি যদি সম্পর্কটি বিষাক্ত হয়ে ওঠে। আমি আমার চাকরির এত বছর এই কোম্পানিকে দিয়েছি। এখন কিভাবে চলে যাব? এমনকি যদি তুমি প্রতিদিন দুঃখের সাথে বাড়ি ফিরে যাও। ব্যবসায়। তুমি একটি প্রকল্পে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছ, কিন্তু তাতে কোন লাভ হচ্ছে না।
তবুও তুমি বলো, আসুন আরও একটু বিনিয়োগ করি। হয়তো এটা কাজ করবে। তুমি দামি কিছু কিনলে এবং এখন অনুশোচনা করো, কিন্তু টাকা ইতিমধ্যেই ব্যয় হয়ে গেছে বলে তুমি তা ফেরত দাও না বা ছেড়ে দাও না। এটা কেন বিপজ্জনক? অতীতে বিনিয়োগ করে তুমি ভবিষ্যৎ হারাচ্ছ। তুমি এমন পথে আটকে থাকো যা তোমাকে কষ্ট দিচ্ছে, ক্ষতি অথবা চাপ। তুমি নিজেকে প্রতারিত করো, ভেবে যে সবকিছু ঠিক হয়ে যাবে, এমনকি যখন তুমি জানো যে এটা ঠিক নেই। কম খরচের ভুল কিভাবে এড়ানো যায়? বর্তমানের প্রতিটি সিদ্ধান্তের দিকে তাকাও। নিজেকে জিজ্ঞাসা করো, যদি আমি এখন এই পরিস্থিতিতে থাকতাম এবং কিছু বিনিয়োগ না করতাম, তাহলে কি আমি এই সিদ্ধান্তটি বেছে নিতাম? অতীতের ক্ষতি মেনে নাও। যত তাড়াতাড়ি তুমি ক্ষতি মেনে নাও, তত দ্রুত তুমি এগিয়ে যেতে পারবে। আবেগকে বাস্তবতা থেকে আলাদা করো। তোমার হৃদয় হয়তো বলবে ছেড়ে দেওয়া ভুল, কিন্তু ভবিষ্যতে এটা ঠিক কিনা তোমার মনকে জিজ্ঞাসা করো। ছোট ক্ষতি, বড় ক্ষতি। আজ একটু কষ্ট সহ্য করলে ভবিষ্যতে অনেক বড় ক্ষতি এড়ানো যায়। মানুষ কি বলবে তা ভুলে যাও। কখনো কখনো আমরা কেবল এই ভয়ে হাল ছাড়ি না যে আমরা ভয় পাই যে লোকেরা ভাববে আমরা হেরে গেছি। কিন্তু সত্যিকারের পরাজয় হল যখন তুমি নিজেকে প্রতারিত করো। জ্ঞান হল তুমি কতদূর এসেছ তা নয়, জ্ঞান হল তুমি কতদূর যেতে চাও তা। কম খরচের ভুল আপনাকে আটকে রাখে। এটি তোমাকে অতীতের বিনিয়োগের শৃঙ্খলে আবদ্ধ করে। কিন্তু যদি তুমি বর্তমানকে স্পষ্টভাবে দেখো, তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারো যে তোমার এখন কি করা উচিত, আগে কি হয়েছিল তা নয়। ষষ্ঠ অধ্যায়, পক্ষপাত। এটা ছিল আইপিএল ফাইনাল। উভয় দলেরই জয়ের সম্ভাবনা প্রায় সমান ছিল। তুমি একটি দলকে সমর্থন করেছিলে, কিন্তু তারা হেরে গেল। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই তোমার বন্ধু গর্বের সাথে ঘোষণা করল, আমি তোমাকে বলেছিলাম এই দলটি জিতবে। এবং তুমি ভাবছ, সে কি সত্যি এটা বলেছে? আসলে সে এটা বলেনি। তোমার মতোই তারও একটা ধারণা ছিল। কিন্তু এখন ফলাফল প্রকাশিত হওয়ার পর সে মনে করে সে ইতিমধ্যেই জানত। এটাই, হ্যাঁ, ভেতরের পক্ষপাত। অর্থাৎ আমি ইতিমধ্যেই তাদের প্রতারণা জানতাম। ভেতরের পক্ষপাত হল একটি মানসিক বিভ্রম, যেখানে একটি ঘটনা ঘটার পরে আমরা বিশ্বাস করি যে আমরা ইতিমধ্যেই জানতাম যে এটি ঘটবে, যখন বাস্তবে আমরা তখন স্পষ্ট ছিলাম না। এটি স্মৃতির বিকৃতি। আমরা মনে করি আমরা ভবিষ্যৎবাণী করছিলাম, যখন আমরা কেবল পিছনের দৃষ্টি থেকে গল্পটি দেখছি। এই পক্ষপাত দেখায় যে মানুষের মস্তিষ্ক ফলাফল জানার পরে সেই অনুযায়ী তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি পুনর্লিখন করে। বারুচ ফিশহফ, একজন মনোবিজ্ঞানী, 1975 সালে দেখিয়েছিলেন যে যখন মানুষ ঐতিহাসিক ঘটনার ফলাফল জানে, তখন তারা বলে, আমি আগেই জানতাম এটা ঘটবে। কিন্তু যখন একই মানুষ ফলাফল জানে না, তখন তাদের ভবিষ্যৎবাণী বেশ ভিন্ন হয়। প্রতিদিনের উদাহরণের মধ্যে রয়েছে খেলাধুলা এবং পরীক্ষা। আমি জানতাম সে বেরিয়ে আসবে। আমি ইতিমধ্যেই অনুভব করেছি যে সম্পর্কের ক্ষেত্রে আমি এই পরীক্ষায় ব্যর্থ হব। আমি শুরু থেকেই বলেছিলাম যে এই সম্পর্ক কাজ করবে না। যাই হোক, একই মানুষ ব্যবসায় দম্পতির প্রশংসা করছিল। যখন একটি স্টার্টআপ ব্যর্থ হয়, তখন লোকেরা বলে যে ধারণাটি ভুল ছিল। কিন্তু যখন এটি কাজ করছিল, তখন একই মানুষ বিনিয়োগের কথা বলছিল। রাজনীতিতে বা সমাজে আমি জানতাম এই নেতা আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, যদিও আমি তাকে ভোট দিয়েছিলাম। সমস্যা কোথায়? আপনি শেখা বন্ধ করে দেন কারণ আপনি ধরে নেন যে আপনি ইতিমধ্যেই সবকিছু জানেন। অন্যদের ভুল থেকে আপনি ভুল সিদ্ধান্ত নেন, সেই সময় তাদের কাছে কি তথ্য ছিল তা না বুঝে। আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অতিরঞ্জিত করেন এবং পরের বার অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, প্রস্তুতি ছাড়াইও। পক্ষপাত এড়াবেন কিভাবে? মুহূর্তের তথ্যকে সম্মান করুন। যে কোনো সিদ্ধান্ত সেই সময়ের তথ্য এবং পরিস্থিতির উপর ভিত্তি করে নেওয়া হয়েছিল, পরবর্তী ফলাফল দ্বারা বিচার করবেন না। প্রক্রিয়া, কারো সাফল্য বা ব্যর্থতা কেবল ফলাফল দ্বারা বিচার করবেন না। সেই সিদ্ধান্তের দিকে পরিচালিত প্রক্রিয়াটি বিবেচনা করুন। এর একটি রেকর্ড রাখুন। যখনই আপনি একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তখন এটি সম্পর্কে চিন্তা করুন। কারণ এবং অনুমানগুলি নোট করুন। পরে আপনি সঠিক ছিলেন কিনা তা পরীক্ষা করে দেখুন,
নাকি এটি ঠিক সেভাবেই মনে হয়েছিল। নিজের সাথে সৎ থাকুন। যখন আপনি মনে করেন আমি ইতিমধ্যেই জানতাম, তখন থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যি এমনভাবে ভেবেছিলাম, নাকি আমি এখনই সেভাবেই ভাবছি। শেখার মানসিকতা বজায় রাখুন। যে কোনো ব্যর্থতা বা আশ্চর্য শেখার সুযোগ আপনি ইতিমধ্যেই জানতেন তা প্রমাণ করার জন্য নয়। পরে সঠিক বলে মনে হওয়া প্রতিটি সিদ্ধান্ত সর্বদা সহজ, স্পষ্ট বা স্পষ্ট হয় না। হাতে কলমে পক্ষপাতও আমাদের এই ভ্রান্ত ধারণা দেয় যে আমরা সর্বদা সঠিক ছিলাম, যখন বাস্তবে আমরা কেবল ফলাফলের উপর ভিত্তি করে গল্পটি পুনর্লিখন করছি। আপনি যদি সত্যিই একজন ভালো চিন্তাবিদ হতে চান, তাহলে কল্পনার মধ্যে নয়, বাস্তবতার মধ্যে নিজেকে স্থাপন করুন। দ্য প্যারাডক্স অফ চয়েস অধ্যায় থেকে। আপনি একটি সুপারমার্কেটে দাঁড়িয়ে আছেন। কেনার জন্য কেবল একটি জিনিস আছে। 24টি ভিন্ন স্বাদে জ্যাম আপনার জন্য অপেক্ষা করছে। স্ট্রবেরি, ব্লুবেরি, আনারস, কমলা, মধুর মিশ্রণ, জৈব, চিনিমুক্ত ইত্যাদি। 5 মিনিট কেটে যায়। তারপর 10 মিনিট কেটে যায়। অবশেষে আপনি একটি বোতল তুলে নেন। কিন্তু যখন আপনি বাড়িতে পৌঁছান, তখন আপনি ভাবেন, আমি জানি না, হয়তো অন্যটি আরও ভালো হতো। আপনি জ্যাম কিনতে গিয়েছিলেন, কিন্তু সাথে করে নিয়ে এসেছিলেন বিভ্রান্তি, অনুশোচনা এবং অনিশ্চয়তা। এটিই পছন্দের প্যারাডক্স। এর অর্থ হল বিকল্পের আধিক্যে আটকা পড়া। পছন্দের প্যারাডক্সের অর্থ হল আমাদের বিকল্প যত বাড়বে, আমাদের সন্তুষ্টি হ্রাস পাবে এবং সিদ্ধান্ত গ্রহণ আরও কঠিন হয়ে উঠবে। আমরা মনে করি যত বেশি পছন্দ, তত বেশি স্বাধীনতা। কিন্তু যত বেশি পছন্দ, তত বেশি চাপ। এই তত্ত্বটি বিখ্যাত মনোবিজ্ঞানী ব্যারি সুয়েস তার দ্য প্যারাডক্স অফ চয়েস বইয়ে উপস্থাপন করেছেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে যখন বিকল্প সীমিত থাকে, তখন আমরা দ্রুত সিদ্ধান্ত নিই এবং সেগুলিতে সন্তুষ্ট হই। কিন্তু যখন অনেক বিকল্প থাকে, তখন আমরা সিদ্ধান্ত স্থগিত করি, আমরা যা বেছে নিই তার জন্য অনুশোচনা করি এবং বারবার ভাবি যে এটিই সেরা পছন্দ ছিল কিনা। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে আমাদের মানসিক স্বাস্থ্যকে নষ্ট করে দেয়। প্রতিদিনের উদাহরণ, অনলাইন কেনাকাটা। আপনি কেবল একটি টি-শার্ট কিনতে চান, কিন্তু আপনি অনুসন্ধান করার সাথে সাথেই আপনার সামনে 3-0টিরও বেশি বিকল্প উপস্থিত হয়। 1 ঘন্টা পরে আপনি ক্লান্ত হয়ে পড়েন। আপনি হয় কিছু কিনবেন না, অথবা কেনার পরেও আপনি অসন্তুষ্ট হন। ক্যারিয়ারের পছন্দ, আমার কি এমবিএ করা উচিত নাকি কোডিং শিখতে হবে? আমার কি ফ্রিল্যান্সিং শুরু করা উচিত নাকি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া উচিত? যত বেশি বিকল্প, তত বেশি বিভ্রান্তি এবং কখনো কখনো কোনো পথ খোলা থাকে না। ডেটিং অ্যাপে অন্তহীন প্রোফাইলের কারণে আমরা কেবল একজনকে বেছে নেওয়ার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী হতে পারি না। আমরা কি আরও ভালো কাউকে খুঁজে পেতে পারি? এই চিন্তাভাবনা আমাদের প্রতিশ্রুতি থেকে দূরে সরিয়ে দেয়। খাবার অর্ডার করা, মেনু যত বড়, সিদ্ধান্ত তত কঠিন, আর খাওয়ার পর আমরা যত বেশি অনুশোচনা করি। সমস্যা কি? সিদ্ধান্তগুলি ধীর এবং ভারী হয়ে ওঠে। সিদ্ধান্ত নেওয়ার পরেও আমাদের আত্মবিশ্বাসের অভাব হয়। আমাদের সন্তুষ্টি হ্রাস পায় এবং আমরা সেরাটির সন্ধানে বারবার ঘুরে বেড়াই। পছন্দের বিরোধিতা কিভাবে এড়ানো যায়? আপনার বিকল্পগুলি 3 থেকে 5-এর মধ্যে সীমাবদ্ধ রাখুন। যখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তখন আগে থেকেই সিদ্ধান্ত নিন যে আপনি কেবল 3 থেকে 5টি বিকল্প বিবেচনা করবেন। অনেকগুলি বিকল্প এড়িয়ে চলুন। প্রথমে অগ্রাধিকার দিন। আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? উদাহরণস্বরূপ, টি-শার্ট কেনার সময় সিদ্ধান্ত নিন, আমি একটি সাধারণ নকশা, 1-0 এর নিচে দাম এবং সুতির কাপড় চাই। এটি অপ্রাসঙ্গিক বিকল্পগুলি দূর করবে। ভালোই যথেষ্ট। নিখুঁত সেরাটি খোঁজা বন্ধ করুন। যথেষ্ট ভালোই ভালো। সাবধানতার সাথে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে শিখুন। এটিই সন্তুষ্টি নিয়ে আসে। সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি সময়সীমা নির্ধারণ করুন। আমি 15 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেব, তিনি বলেছিলেন। অন্যথায় আমি যা সবচেয়ে ভালো দেখায় তা আগে নেব, এটি সিদ্ধান্ত গ্রহণে বাধা দেবে। সিদ্ধান্ত নেওয়ার পরে পিছনে ফিরে তাকাবেন না। একবার সিদ্ধান্ত নেওয়ার পরে এটিতে লেগে থাকুন। ক্রমাগত তুলনা সুখ নষ্ট করে। আমরা মনে করি পছন্দ হল স্বাধীনতা,
কিন্তু যদি আমরা প্রতিটি বিকল্প উপলব্ধি করার চেষ্টা করি তাহলে আমরা কিছুই বুঝতে পারব না। পছন্দের এই বিরোধিতা আমাদের বিভ্রান্ত করে, ক্লান্ত করে এবং নিজেদের উপর অসন্তুষ্ট করে। তাই পরের বার যখন আপনি কোনো সিদ্ধান্তের মুখোমুখি হবেন তখন মনে রাখবেন, কম বিকল্প, স্পষ্ট চিন্তাভাবনা। অষ্টম অধ্যায়, জুয়ারির ভুল। একজন লোক ক্যাসিনোতে বসে বারবার পাশা ঘুরাচ্ছে এবং এটি সবসময় ছক্কা নয়, 5 বার, 6 বার, 7 বার। এখন সে বলে 6টি অবশ্যই আসবে, সে এতবার আসেনি। 6টি অবশ্যই আসবে, সে তার বাজি বাড়ায় এবং যেমনটি প্রত্যাশা করা হয়েছিল 3টি আসে। সে হেরে যায়। এটি জুয়ারির ভুল। ভাগ্যকে নিয়মের জন্য ভুল করা। জুয়ারির ভুল একটি ভুল যেখানে আমরা ধরে নিই যে যদি কোনো ঘটনা বারবার না ঘটে থাকে তবে তা অবশ্যই এখন ঘটবে, অথবা যদি এটি বারবার ঘটে থাকে তবে তা আর ঘটবে না। আমরা মনে করি যে এলোমেলো ঘটনাগুলি একটি প্যাটার্ন অনুসরণ করে, যখন বাস্তবে প্রতিটি ঘটনা স্বাধীন। এই পক্ষপাতের কারণ হল আমাদের প্যাটার্ন সন্ধানী মস্তিষ্ক। আমরা সব কিছুতেই একটা নিয়ম খুঁজে পেতে চাই। এলোমেলোতা আমাদের কাছে অস্বস্তিকর মনে হয়। তাই যখন কোন ঘটনা বারবার ঘটে বা ঘটে না, তখন আমরা নিজেদের বলতে শুরু করি, এটা এখনই ঘটতে হবে। বাস্তবে পাশা, মুদ্রা এবং ভাগ্যের কোনো গুরুত্ব নেই। গতবার তুমি কি করেছিলে? দৈনন্দিন জীবনে এই মায়া কিভাবে প্রকাশ পায়? লটারির টিকিট। গতবার আমি এই সংখ্যার উপর বাজি ধরিনি, এবার এটাই বেরিয়ে আসবে। একটি মক পরীক্ষায় একজন মক 4 বার বি পেয়েছে। এখন পরের বার বি হতে পারে না, যেখানে প্রতিটি প্রশ্নই স্বাধীন। ক্রিকেটে এই ব্যাটসম্যান গত 4টি ম্যাচে রান করেনি, এখন সে ফর্মে থাকবে। এর কি গ্যারান্টি আছে? ডেটিং বা চাকরির আবেদন। সে এখন পর্যন্ত অনেক প্রত্যাখ্যান পেয়েছে, এখন কেউ গ্রহণ করবে। কেন? প্রতিটি সিদ্ধান্ত নতুন তথ্যের উপর ভিত্তি করে, পূর্ববর্তী প্রত্যাখ্যানের উপর নয়। বিপদটা কোথায়? তুমি ভাগ্যের উপর নির্ভর করতে শুরু করো, তথ্যের উপর নির্ভর করতে শুরু করো। তুমি মিথ্যা প্রত্যাশায় অত্যধিক বিনিয়োগ করো। তুমি ন্যায়বিচারের জন্য সুযোগকে ভুল করতে শুরু করো। এই বিভ্রম কেবল অর্থই নষ্ট করে না, আশা এবং আত্মবিশ্বাসকেও নষ্ট করে। এই ফাঁদ এড়িয়ে চলার উপায় কি? প্রতিটি ঘটনাকে স্বাধীন হিসেবে বিবেচনা করো। যদি মুদ্রাটি 10 বার মাথা তুলে আসে, তাহলে 11 বার মাথা তুলে আসার সম্ভাবনা মাত্র 50%। আবেগকে একপাশে রেখে দাও। যখনই তুমি ঘুমিয়ে পড়ো, তখনই তোমার উচিত নিজেকে জিজ্ঞাসা করা যে তোমার চিন্তাভাবনা তথ্যের উপর ভিত্তি করে নাকি কেবল আবেগের উপর ভিত্তি করে। পরিবর্তনের যুক্তিসঙ্গত কারণ থাকলেই কেবল প্যাটার্নে বিশ্বাস করো, যেমন একজন ব্যাটসম্যান তার কৌশল পরিবর্তন করে। ধৈর্য এবং বিচক্ষণতা থাকলেই কেবল আশাবাদী হও। পরিস্থিতি বোঝার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নাও, কেবল সংখ্যা গণনা করে। প্রতিটি মুদ্রা টস, প্রতিটি পাশা নিক্ষেপ একটি নতুন শুরু। জুয়ারির ভুল ধারণা আমাদের এই ভ্রান্ত ধারণা দেয় যে সুযোগের কিছু আইন আছে। কিন্তু সত্য হল, যদি তুমি সবসময় তোমার মাথা দিয়ে নয়, তাহলে তুমি জয়ের সাথে নয়, অনুশোচনায় শেষ হবে। নবম অধ্যায়, বেঁচে থাকার পক্ষপাত। তুমি সেই স্কুল ড্রপআউটের কথা শুনেছ যে এখন কোটিপতি। মাত্র 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল এবং এখন কোটিপতি। সে চাকরি ছেড়ে দিয়েছে আর তার স্টার্টআপ অ্যাপটি এখন এক ইউনিকর্নে পরিণত হয়েছে। তুমি ভাবছ, আমারও ঝুঁকি নেওয়া উচিত, আমার চাকরি ছেড়ে দিয়ে বড় কিছু করা উচিত। কিন্তু তুমি একটা জিনিস দেখোনি, তার মতো হাজার হাজার মানুষ ছিল যারা চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। তুমি তাদের দেখতে পাওনি কারণ তারা গল্পের অংশ হয়নি। এটা হলো সারভাইভারশিপ বায়াস, যখন আমরা কেবল বিজয়ীদের কাছ থেকে শিখি এবং হেরে যাওয়াদের ভুলে যাই। সারভাইভারশিপ বায়াস কি? সারভাইভারশিপ বায়াস হল একটি মানসিক ভ্রম যেখানে আমরা একজন সফল ব্যক্তি, পণ্য বা ধারণা দেখি এবং ধরে নিই যে পদ্ধতিটি কাজ করে। অন্যদিকে আমরা একই পথ অনুসরণ করে ব্যর্থ প্রচেষ্টাগুলিকে উপেক্ষা করি। অর্থাৎ আমরা সারভাইভারের গল্প শুনি কিন্তু ব্যর্থদের কথা শুনি না যারা কখনো দেখা যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
মার্কিন সামরিক বাহিনী তাদের বেঁচে থাকা বিমানে বুলেটের চিহ্ন দেখে ভেবেছিল যে তাদের যেখানে গুলি লেগেছে সেখানে বর্ম বাড়ানো উচিত। কিন্তু গণিতবিদ আব্রাহাম ওয়াল বলেছিলেন না, যেখানে কোনো গুলি লাগেনি সেখানে বর্ম রাখো, কারণ সেখানে যে বিমানগুলি আঘাত হেনেছিল সে আর ফিরে আসেনি। তার তথ্য ছিল কেবল বেঁচে থাকা বিমানগুলির উপর, অর্থাৎ সে কেবল বেঁচে থাকাদেরই দেখেছিল। দৈনন্দিন জীবনে এই বিভ্রম কিভাবে প্রকাশ পায়? ব্যবসা এবং একটি অ্যাপ শুরু করা। সে একটি গ্যারেজ থেকে শুরু করেছিল এবং আজ সে কোটি কোটি টাকা আয় করছে। আমারও একই কাজ করা উচিত। কিন্তু আপনি হাজার হাজার গ্যারেজ মালিকদের দেখতে পান না যারা ধ্বংস হয়ে গিয়েছিল। ফিটনেস এবং ডায়েট। সে কেটো ডায়েটের উপর 15 কিলো ওজন কমিয়েছে, কিন্তু যাদের বিপাক ব্যাহত হয়েছিল তাদের আপনি দেখতে পান না। ইউটিউব ইনফ্লুয়েন্সার সাফল্য। সে তার মোবাইলে ভিডিও তৈরি করত এবং আজ সে একজন তারকা। কিন্তু লক্ষ লক্ষ আছে যারা 200টি ভিডিও আপলোড করার পরেও কোথাও পৌঁছাতে পারেনি। স্বনির্মিত কোটিপতির গল্প। সে কলেজ ডিগ্রি ছাড়াই সফল হয়েছিল, কিন্তু ডিগ্রি ছাড়া ব্যর্থতার সংখ্যা অনেক বেশি। এই পক্ষপাতিত্ব কেন বিপজ্জনক? ভুল প্রেরণার কারণে আপনি বড় ঝুঁকি নেন। তুমি মিথ্যা প্রত্যাশার আড়ালে তোমার বাস্তবতাকে উপেক্ষা করো। সাফল্যের কারণগুলিকে অতিরঞ্জিত করো, যেমন শুধু কঠোর পরিশ্রম করো এবং তুমি সবকিছু পাবে। বাস্তবে সাফল্য অনেক অদৃশ্য কারণের উপর নির্ভর করে। সময়, নেটওয়ার্ক, সুযোগ, অভিজ্ঞতা, ভাগ্য। কিভাবে বেঁচে থাকার পক্ষপাত এড়াবেন? উভয় পক্ষই অধ্যয়ন করো। যারা সফল হয়েছে এবং যারা ব্যর্থ হয়েছে তাদের উভয়ের গল্পই পড়ো। কে কি ভুল করেছে তা জানো। তুমি কি ঠিক করেছ? তথ্য থেকে শিখো, তোমার চোখ থেকে নয়। শুধু যা দেখছো তা দিয়ে যেও না। প্রকৃত সাফল্যের হার দেখুন। নিয়ন্ত্রণ এবং সুযোগের মধ্যে পার্থক্য বুঝো। সেই সাফল্য কি কঠোর পরিশ্রম থেকে এসেছে নাকি সময় এবং সুযোগ থেকে এসেছে? যদি সবাই তা করে, তাহলে ঘুমাও। যদি সবাই তোমার দেখা পথ অনুসরণ করে, তাহলে সবাই কি সফল হবে? পদ্ধতি শিখো, মডেল নয়। মানুষকে অনুসরণ করো না, তাদের চিন্তাভাবনা বুঝো। সাফল্য অনুকরণ করা যায় না, তবে তা বোঝা যায়। প্রতিটি বিজয়ীর পিছনে অনেক অদৃশ্য পরাজয় থাকে। প্রতিটি উজ্জ্বল গল্পের আড়ালে অনেক গোপন গল্প লুকিয়ে থাকে। বেঁচে থাকার পক্ষপাতও আমাদের কেবল তারা দেখায়। কিন্তু যদি তুমি কেবল যা জ্বলে তা দেখে, তাহলে তুমি যা শেখায় তা মিস করবে। 10ম অধ্যায়, ফ্রেমিং এফেক্ট। তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে। ডাক্তার বলেছিলে এই অপারেশনের সাফল্যের সম্ভাবনা 90%। তুমি ভেবেছিলে, ওহো, এটা বেশ নিরাপদ। এখন একই ডাক্তার বলেছে এই অপারেশনের ব্যর্থতার ঝুঁকি 10%। তুমি হতবাক। 10% ব্যর্থ হতে পারে। কল্পনা করো একই জিনিস, তথ্য একই, কিন্তু শব্দ পরিবর্তনের সাথে সাথে তোমার চিন্তাভাবনাও বদলে গেল। এটাই ফ্রেমিং এফেক্ট। একই কথা কিভাবে বলা হয়েছিল তা আমাদের চিন্তাভাবনার ধরন বদলে দেয়। ফ্রেমিং এফেক্ট কি? ফ্রেমিং এফেক্ট হল একটি মানসিক ফাঁদ যেখানে তথ্য উপস্থাপনের ধরন আমাদের সিদ্ধান্ত এবং মতামতকে প্রভাবিত করে, এমনকি তথ্যের বাস্তবতা অপরিবর্তিত থাকলেও। অর্থাৎ বিষয়বস্তু একই, কিন্তু প্যাকেজিং ভিন্ন। এবং আমরা প্যাকেজিংয়ের উপর ভিত্তি করে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করি। অ্যামেস্কি এবং ড্যানিয়েল কাহানেম্যান একটি বিখ্যাত পরীক্ষা চালিয়েছিলেন। লোকেদের বলা হয়েছিল যে একটি রোগ ছড়িয়ে পড়েছে এবং 2টি চিকিৎসার বিকল্প ছিল। বিকল্প আ, 200 জনকে বাঁচানো হবে। বিকল্প বি, 33% সম্ভাবনা যে 600 জন বেঁচে থাকবে। 66% সম্ভাবনা যে কেউ বেঁচে থাকবে না। বেশিরভাগ মানুষ বিকল্প বেছে নিয়েছিল কারণ এটিকে সুবিধা হিসেবে উপস্থাপন করেছিল। কিন্তু যখন একই কথা এভাবে বলা হয়েছিল, বিকল্প 400 জন মারা যাবে। বিকল্প বি, 33% সম্ভাবনা যে কেউ মারা যাবে না। 66% সম্ভাবনা যে সবাই মারা যাবে। এখন বেশিরভাগ মানুষ বিকল্প বি বেছে নেয় কারণ পরিস্থিতি ক্ষতি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর মানে হল যে শব্দ পরিবর্তনের ফলে ধারণা বদলে যায়, যদিও ঘটনাগুলি একই রয়ে গেছে।
দৈনন্দিন জীবনে কাঠামোগত প্রভাব কিভাবে প্রকাশ পায়? বিজ্ঞাপনে বলা হয়েছে 100% চিনিমুক্ত, কিন্তু এটা কি স্বাস্থ্যকর? 90% চর্বিমুক্ত, মানে 10% চর্বি। রাজনীতিতে আমরা মোদিকে 5 লাখ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু কতজন চাকরি হারিয়েছে তা আমরা প্রকাশ করিনি। অপরাধ 20% কমেছে, কিন্তু আগে কত ছিল? বিক্রয় এবং ছাড়। 200 টাকার জিনিসপত্র এখন মাত্র 120 টাকার, কিন্তু সেগুলো কি সত্যিই 200 টাকার? সংবাদ প্রতিবেদন। দেশের জিডিপি 5% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আয় কি বেড়েছে, নাকি শুধু পরিসংখ্যান? ফ্রেমিং ইফেক্ট কেন বিপজ্জনক? আপনি তথ্যের চেয়ে ভাষার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। আপনি অবচেতনভাবে আবেগগত চিন্তাভাবনায় ভেসে যান। আপনি কেবল সত্যের একটি অংশ দেখতে পান। এই কারণেই অনেকেই ভুল সিদ্ধান্ত নেন। এগুলি কেবল গল্প বলা হয়, সম্পূর্ণ ছবি নয়। ফ্রেমিং ইফেক্ট কিভাবে এড়ানো যায়? দুটি ফ্রেম থেকে প্রতিটি তথ্য দেখুন। 90% সফল এবং 10% ব্যর্থ। উভয় দিক থেকেই চিন্তা করুন। আবেগ ছাড়াই ঘুমান। যদি কিছু তথ্য খুব ভালো বা খুব ভীতিকর মনে হয়, থামুন। দেখুন এতে কি লুকিয়ে আছে। উপস্থাপনা থেকে তথ্য আলাদা করুন। শব্দের সুরের উপরে উঠুন এবং শব্দের কামড় দিন। নিজেকে জিজ্ঞাসা করুন, প্রকৃত তথ্য কি বলে? এটা কি আমাকে প্রভাবিত করার জন্য বলা হচ্ছে? যখনই কিছু খুব আকর্ষণীয় মনে হয়, তখন ভাবুন এটি আমার কাছে কিভাবে উপস্থাপন করা হচ্ছে। আপনার নিজস্ব পাল্টা ফ্রেম তৈরি করুন। যদি কেউ বলে যে 80% গ্রাহক খুশি, তাহলে ভেবে দেখুন কেন 20% নয়। আমরা মনে করি আমরা তথ্যের উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিই, কিন্তু বাস্তবতা হল আমরা প্রায়শই কেবল শব্দের খেলার উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিই। ফ্রেমিং ইফেক্ট আমাদের চিন্তাভাবনাকে রঙিন করে। যদি তুমি কেবল একটি দিক দেখো, তাহলে তুমি কখনই পুরো চিত্রটি বুঝতে পারবে না। তাই পরের বার যখন তুমি কিছু শুনবে, কেবল কি বলা হয়েছিল তা নিয়ে ভাবো না, কিভাবে বলা হয়েছিল তা নিয়ে ভাবো। তাহলে তুমি দেখতে পাবে কিভাবে আমাদের মন প্রতিদিন প্রতিটি সিদ্ধান্তের সাথে তাদের নিজস্ব ফাঁদে আটকা পড়ে। কখনো কখনো আমরা কেবল সময় বা অর্থ বিনিয়োগ করার কারণে আটকা পড়ে থাকি। কখনো কখনো এটি কারণ আমরা কেবল এমন জিনিসগুলি খুঁজি যা আমাদের চিন্তাভাবনার সাথে মেলে, অথবা কারণ আমরা কেবল সফল ব্যক্তিদের দিকে তাকাই এবং ব্যর্থতা থেকে দূরে সরে যাই। টিম গ্রিনের মাইন্ড ট্র্যাপস বইটি আমাদের শেখায় যে আসল শত্রু বাইরে নয়, বরং ভিতরে, আমাদের চিন্তাভাবনায়, এবং যতক্ষণ না আমরা এই মানসিক ফাঁদগুলি চিনতে পারি, ততক্ষণ আমরা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হব না। এখন কি করব? বিরতি দিন এবং প্রতিটি সিদ্ধান্ত নিয়ে ভাবুন, আমি কি ভাবছি নাকি কেবল প্রতিক্রিয়া জানাচ্ছি? প্রতিবার নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি পক্ষপাতদুষ্টতার সাথে জিনিসগুলি দেখছি? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভুলগুলিকে ন্যায্যতা দেওয়ার পরিবর্তে সেগুলি থেকে শিখুন। যদি আপনি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন, তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নিচে মন্তব্য করুন এবং আমাদের বলুন আপনি কোন মনের ফাঁদে সবচেয়ে বেশি আটকা পড়েছেন এবং কিভাবে এটি থেকে বেরিয়ে আসবেন। কারণ চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক দিকে চিন্তাভাবনা জীবনকে বদলে দেয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন চিন্তাভাবনা এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। ধন্যবাদ। নিজেকে জিজ্ঞাসা করুন, আসল তথ্য কি বলে? এটা কি আমাকে মুগ্ধ করার জন্য বলা হচ্ছে? যখনই কিছু খুব আকর্ষণীয় মনে হয়, তখন ভাবুন কিভাবে এটি আমার কাছে উপস্থাপন করা হচ্ছে। আপনার নিজস্ব পাল্টা ফ্রেম তৈরি করুন। যদি কেউ বলে যে 80% গ্রাহক খুশি, তাহলে ভেবে দেখুন 20% কেন নয়। আমরা মনে করি আমরা তথ্যের উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিই, কিন্তু বাস্তবতা হল আমরা প্রায়শই কেবল শব্দের খেলা দেখেই আমাদের সিদ্ধান্ত নিই। ফ্রেমিং প্রভাব আমাদের চিন্তাভাবনাকে রঙিন করে। যদি আপনি কেবল একটি দিক দেখেন, তাহলে আপনি কখনই পুরো ছবিটি বুঝতে পারবেন না। তাই পরের বার যখন আপনি কিছু শুনবেন, কেবল কি বলা হয়েছিল তা নিয়ে ভাববেন না, কিভাবে বলা হয়েছিল তা নিয়ে ভাবুন। সুতরাং আপনি দেখতে পাবেন যে প্রতিটি সিদ্ধান্তের সাথে আমাদের মন কিভাবে তাদের নিজস্ব ফাঁদে আটকা পড়ে।
কখনো কখনো আমরা কেবল সময় বা অর্থ বিনিয়োগ করার কারণে আটকা পড়ে থাকি। কখনো কখনো এটি হয় কারণ আমরা কেবল এমন জিনিসগুলি সন্ধান করি যা আমাদের চিন্তাভাবনার সাথে মেলে, অথবা কারণ আমরা কেবল সফল ব্যক্তিদের দিকে তাকাই এবং ব্যর্থতা থেকে দূরে সরে যাই। টিম গ্রিনের বই মাইন্ড ট্র্যাপস আমাদের শেখায় যে আসল শত্রু বাইরে নয়, বরং ভেতরে, আমাদের চিন্তাভাবনায়, এবং যতক্ষণ না আমরা এই মানসিক ফাঁদগুলো চিনতে পারি ততক্ষণ আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব না। এখন কি করব? থেমে প্রতিটি সিদ্ধান্ত নিয়ে ভাবুন, আমি কি ভাবছি নাকি শুধু প্রতিক্রিয়া জানাচ্ছি? প্রতিবার নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কি পক্ষপাতদুষ্ট দৃষ্টিতে দেখছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভুলগুলোকে ন্যায্যতা দেওয়ার পরিবর্তে সেগুলো থেকে শিখুন। যদি আপনি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নিচে মন্তব্য করুন এবং আমাদের বলুন কোন মনের ফাঁদে আপনি সবচেয়ে বেশি আটকা পড়েছেন এবং কিভাবে তা থেকে বেরিয়ে আসবেন। কারণ চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক দিকে চিন্তা করা জীবনকে বদলে দেয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন চিন্তাভাবনা এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। ধন্যবাদ। নিজেকে জিজ্ঞাসা করুন আসল তথ্য কি বলে। এটা কি আমাকে মুগ্ধ করার জন্য বলা হচ্ছে? যখনই কিছু খুব আকর্ষণীয় মনে হয় তখন ভাবুন কিভাবে এটি আমার কাছে উপস্থাপন করা হচ্ছে। আপনার নিজস্ব পাল্টা ফ্রেম তৈরি করুন। যদি কেউ বলে যে 80% গ্রাহক খুশি, তাহলে ভেবে দেখুন 20% কেন নয়। আমরা মনে করি আমরা তথ্যের উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিই, কিন্তু বাস্তবতা হল আমরা প্রায়শই কেবল শব্দের খেলা দেখেই আমাদের সিদ্ধান্ত নিই। ফ্রেমিং প্রভাব আমাদের চিন্তাভাবনাকে রঙিন করে। যদি আপনি কেবল একটি দিক দেখেন তাহলে আপনি কখনই পুরো ছবিটি বুঝতে পারবেন না। তাই পরের বার যখন আপনি কিছু শুনবেন, কেবল কি বলা হয়েছিল তা নিয়ে ভাববেন না, কিভাবে বলা হয়েছিল তা নিয়ে ভাবুন। সুতরাং আপনি দেখতে পাবেন যে প্রতিটি সিদ্ধান্তের সাথে আমাদের মন কিভাবে তাদের নিজস্ব ফাঁদে আটকা পড়ে। কখনো কখনো আমরা কেবল সময় বা অর্থ বিনিয়োগ করার কারণে আটকা পড়ে থাকি। কখনো কখনো এটি হয় কারণ আমরা কেবল এমন জিনিসগুলি সন্ধান করি যা আমাদের চিন্তাভাবনার সাথে মেলে, অথবা কারণ আমরা কেবল সফল ব্যক্তিদের দিকে তাকাই এবং ব্যর্থতা থেকে দূরে সরে যাই। টিম গ্রিনের বই মাইন্ড ট্র্যাপস আমাদের শেখায় যে আসল শত্রু বাইরে নয়, বরং ভেতরে, আমাদের চিন্তাভাবনায়, এবং যতক্ষণ না আমরা এই মানসিক ফাঁদগুলো চিনতে পারি ততক্ষণ আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব না। এখন কি করব? থেমে প্রতিটি সিদ্ধান্ত নিয়ে ভাবুন, আমি কি ভাবছি নাকি শুধু প্রতিক্রিয়া জানাচ্ছি? প্রতিবার নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কি পক্ষপাতদুষ্ট দৃষ্টিতে দেখছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভুলগুলোকে ন্যায্যতা দেওয়ার পরিবর্তে সেগুলো থেকে শিখুন। যদি আপনি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নিচে মন্তব্য করুন এবং আমাদের বলুন কোন মনের ফাঁদে আপনি সবচেয়ে বেশি আটকা পড়েছেন এবং কিভাবে তা থেকে বেরিয়ে আসবেন। কারণ চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক দিকে চিন্তা করা জীবনকে বদলে দেয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন চিন্তাভাবনা এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক বলে মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নিচে কমেন্ট করে বলুন আপনি কোন মনের ফাঁদে সবচেয়ে বেশি আটকা পড়েছেন এবং কিভাবে তা থেকে বেরিয়ে আসবেন। কারণ চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক দিকে চিন্তা করা জীবনকে বদলে দেয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন চিন্তাভাবনা এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক বলে মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নিচে কমেন্ট করে বলুন আপনি কোন মনের ফাঁদে সবচেয়ে বেশি আটকা পড়েছেন এবং কিভাবে তা থেকে বেরিয়ে আসবেন। কারণ চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক দিকে চিন্তা করা জীবনকে বদলে দেয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন চিন্তাভাবনা এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। রাতারাতি ঘটে, এটা একটা দীর্ঘ খেলা। তাই নিজেকে ভালোবাসো, নিজের প্রতি সদয় হও এবং এগিয়ে চলো। প্রতিটি ছোট অগ্রগতি গুরুত্বপূর্ণ। তাই যদি তুমি আটকে যাও তাহলে ছোট ছোট পদক্ষেপ নিতে ভুলো না। এগিয়ে চলো এবং নিজের গল্প লিখো।
যদি তুমি এই ভিডিওটি উপভোগ করে থাকো তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাকে আরও অনুপ্রেরণামূলক এবং গুরুত্বপূর্ণ বইয়ের সারসংক্ষেপ নিয়ে আসতে পারি। ধন্যবাদ এবং পরের বার নতুন বই নিয়ে দেখা হবে। একটি পদক্ষেপ এটাই গতি তৈরি করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ